কল্যাণীর জওহরলাল হসপিটালে ছিলেন হচ্ছে ভগবান ডাক্তার, যিনি সবসময় রুগীদেরকে দেখতেন তার নিজস্ব চেম্বারে বিনা পারিশ্রমিকে এবং বিনা দ্বিধায়। যিনি আসতেন তিনি ওনার কাছ থেকে উপকৃত হতেন, এবং যাদের সেই ছিল হচ্ছে কোনো টেস্টের দরকার হতো উনি পাঠিয়ে দিতেন, বিনা পয়সায় করাতেন। আজকে সেই ডাক্তার নিরুপম বিশ্বাসকে আমরা আবার পেয়েছি। তাকে তবে এই অবস্থায় পেয়েছি যিনি এখন বলতে গেলে ঘরবন্দি হয়ে আছেন। মানুষের সঙ্গে বলতে গেলে তার এখন কোনো রকম সম্পর্ক নেই, তাই তো ডাক্তারবাবু? ঠিকই বলেছেন। আসলে আমার বয়সও হয়েছে, অসুস্থ হয়েছি। বিশেষ করে আমার গত বছর করোনা হয়েছিল, আর ফ্যামিলিতে আমাদের পার্কিনসনের আছে, হাত কাঁপার ওষুধটা আছে, বাবার ছিল, দাদাদের আছে। তো এবার আমার এতদিন ছিল না হাত কাঁপার ব্যাপারটা। গত বছর এই কালী পুজোর সময়, এই কালী পুজোর আগের কালী পুজোয় প্রচণ্ডভাবে করোনা আক্রান্ত হয়ে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার মুখে, ওই অবস্থায় অক্সিজেন স্যাচুরেশন লেভেল ভীষণ কমে গেছিলো, প্রায় ভেন্টিলেশনে দেওয়া অবস্থায় নিয়ে আমাকে ওই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়। সেখানে 14 দিন ছিলাম। তারপর থেকে সুস্থ হয়েছি ঠিকই, কিন্তু পরিশ্রমের কাজ করতে পারে না, হাঁটা চলাফেরা কষ্ট হয়। আর এই যে পার্কিনসন ডিজিজ যেটা ছিল, হাত কাঁপা, সেটা আরও বেশি কাঁপছে। নার্ভের প্রবলেম হচ্ছে, প্রেশার অনেকটাই বেড়ে গেছে, সুগার আমার নর্মাল ছিল 150 থেকে 200-র মধ্যে, এখন সেটা 594 উঠে গেছিলো করোনা পিরিয়ডে। এই যে এইভাবে সুগার প্রেশার হয়ে শরীর একদম ভেঙে গিয়ে মানসিকভাবেও ভেঙে যাওয়া, সব দিক থেকে এখন হাত পা কাঁপে, লেখালেখি করতে পারি না, খুব কষ্ট হয়। অথচ একটা সময় কি উদ্যমে কল্যাণী মেডিকেল কলেজটা করেছি, কল্যাণী জিএনএমটা সুপার থেকে নিজেই প্রপোজাল দিয়েছি কল্যাণীতে মেডিকেল কলেজ করার। একদম প্রপোজালের পরে বিভিন্ন মন্ত্রীরা ভিজিটে গেছে, সেক্রেটারিরা ভিজিটে গেছে, এবং আস্তে আস্তে মেডিকেল কলেজটা নিজে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা দেখভাল করেছি, মেডিকেল কলেজটা প্রতিষ্ঠা করেছি। শুধু তাই নয়, কর্তৃপক্ষ যারা ছিল তারা আমাকে মেডিকেল কলেজ থেকে সরাতে চায়নি, বলেছিল আপনি এখানেই থাকবেন এবং এখানেই রাতে বিরাতে বিপদ আপদে এই পরিষেবাটা কে দেবে, আপনি ছাড়া কেউ নেই, এই সব সময়ের জন্য কল্যাণী আপনার এই মেডিকেল কলেজ, আপনাকেই থাকতে হবে বলে আমাকে কল্যাণী মেডিকেল কলেজ চালু হয়ে যাওয়ার পরেও আমাকে পুরো সেই স্টুডেন্টরা ডাক্তারি পাশ করা পর্যন্ত ওখানেই ছিলাম। অর্থাৎ 2003-এ আমি কল্যাণীতে জয়েন করতে যাই, 2004-এ মাথায় আসে যে এখানে একটা মেডিকেল কলেজ করলে হয়, এবং প্রপোজালটা তৈরি করে 5-এ স্বাস্থ্য ভবনে পাঠাই, 6-এ স্যাংশন হয় 2006-এ, 7-8-এ কনস্ট্রাকশন তৈরি হয় এক এক করে, আর 10-এ বুদ্ধদেব ভট্টাচার্য গিয়ে উদ্বোধন করেন। তবে কল্যাণীর ক্ষেত্রে আমরা পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে অনেক সহায়তা পেয়েছি, অনেক সুযোগ সুবিধা, অনেক যন্ত্রপাতি জিনিসপত্র অনেক কিছুই পেয়েছি। তারপরে স্টুডেন্ট ভর্তি হলো 2010-এ, আস্তে আস্তে স্টুডেন্টরা এমবিবিএস পাশ করে বেরোলো। ততদিনে আমাকে মুর্শিদাবাদে ট্রান্সফার করা হয়েছে, নর্থ বেঙ্গল জলপাইগুড়িতে ট্রান্সফার করা হয়েছে। মুর্শিদাবাদে যখন সিএমও চিফ মেডিকেল অফিসার, তখন সেখানে গিয়ে দেখি আমার সেই মেডিকেল কলেজে স্টুডেন্টরা ডাক্তারি পাশ করে আমার কাছেই জয়েন করতে যাচ্ছে। প্রচুর ছেলেরা ওখানে জয়েন করেছে, ভালো লেগেছে যে এই ছেলেরা আমার হাতেই আস্তে আস্তে ওখানে পড়াশোনা করেছে, তৈরি করা মেডিকেল কলেজে পড়ে এখন ডাক্তার হিসেবে জয়েন করছে। এই আনন্দটা বোঝানো যাবে যে কী আনন্দ, একটা প্রতিষ্ঠান তৈরি করে তার ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি করে তারা পড়াশোনা করে পাশ করেছে, এমবিবিএস পাশ করে, ডাক্তারি পাশ করে, তারপর আবার চাকরিতে জয়েন করতে যাচ্ছে আমার কাছেই। তাছাড়া একটা জিনিস যেটা ভালো লাগতো, আমি ছোটোবেলা থেকে প্রস্তুতই ছিলাম যে বড় হয়ে মানুষের সেবা করব। হাসপাতালে সুপার থাকলে মানুষের জন্য যেভাবে কাজ করার সুযোগ থাকে, একটা ভিখারিও বলতে পারবে না যে আমার কাছে এসে তার পরিষেবা পায়নি। সাধারণ গরিব দুঃখী মানুষগুলো আমার কাছে নির্দ্বিধায় চলে আসতো, তাদের জন্য ছুটে যেতাম, রাত দিন পরিশ্রম করেছি, এবং সেই পরিশ্রম মধ্যে আনন্দ ছিল। কারণ আমি প্রত্যেক মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের বিপদে দাঁড়িয়ে তাদের সেবা করেছি। ডাক্তারদের বলে কই অপারেশন থেকে শুরু করে সমস্ত চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা করেছি। মানুষের আশীর্বাদ ছাড়া এটা হয় না, ভগবানের আশীর্বাদ। এই আমাদের যারা বৃদ্ধ মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, গুরুজন আছেন, তাদের আশীর্বাদ ছাড়া এভাবে করে যায় না। তাছাড়া কল্যাণীতে যে এনআইবিজিএম আছে, জিন গবেষণা কেন্দ্র যেটা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স, তার অনেকদিন আমি এথিক্স কমিটির মেম্বার ছিলাম। ও তার প্রতিষ্ঠাটা তৈরি হওয়ার সময় তার জঙ্গল পরিষ্কার করে বাড়িঘর তৈরি করা এবং তার সমস্ত পরিকাঠামো তৈরির সাথে যুক্ত ছিলাম। পার্থদা ওখানকার ডাইরেক্টর ছিলেন অনেকদিন, পার্থদার সাথে একসাথে কাজ করেছি দিনের পর দিন। ভালো লেগেছে, ওটা একটা ভালো প্রতিষ্ঠান হয়েছে এনআইবিজিএম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স।
যেখানে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন অসুখের জিন নিয়ে গবেষণা চলছে। কোনোদিন হয়তো শুনবে সারা বিশ্বের তাক লাগানো সব গবেষণা ওখান থেকে উঠে আসছে, কল্যাণী বায়োমেডিক্যাল জিন গবেষণা কেন্দ্র থেকে। স্যার আপনি তো স্বপ্ন ছিল, আপনি তো এইমসই তো আপনি হাসপাতালটাকে বড় করার, জাগুলি হাসপাতালটাকে বড় করার, এইগুলিকে কল্যাণী মেডিকেল কলেজের সাথে অ্যাটাচ করে দিয়েছি। ইনক্লুডিং আমার যে গ্রাম দরাবপুর, সেখানে চৌগাছা হাসপাতালটাকে প্রপোজাল ছিল, সেটাকে আগামী দিনে এইমসেরও যে সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, সেই প্রপোজাল ছিল। কল্যাণীতে যে এইমসটা হয়েছে তার পিছনে আমার অনেকটাই আপনার তো অবদান অনেক ছিল, আপনার অনেকটাই ছিল। কারণ জমি সিলেকশনের ব্যাপারে যে 3টি জমি দেখানো হয়েছিল, একটা হচ্ছে ওই টিবি হাসপাতালের যে জমি পাশে গান্ধী নিয়ে এনবিএফ এর জমি, যেখানে নুরুল হাসান পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা। সেই জায়গাটা ঘিরে হলে আরও বেশি ভালো হতো, কারণ স্টেশনের কাছে যোগাযোগ ব্যবস্থা ভালো সব দিক থেকেই। কিন্তু ওখানে কিছু জবরদখল জমি থাকার জন্য দিল্লি থেকে যে টিম এসেছিল তারা সেই কারণে বাতিল করে দেয়। তার পরবর্তীকালে আমরা আরেকটা জমি দেখতে পাই, যেটা হচ্ছে এই কল্যাণী কাঁচরাপাড়া হাইওয়ের উপর, যেখানে ওই ভেটেনারি প্রতিষ্ঠানটি আছে, যেখানে গরু বা পশু পাখি নিয়ে গবেষণা হয়, সেখানে সেই জায়গাটাও দেখেছিলেন। কিন্তু সেখানেও কিছু সমস্যা ছিল, কর্মচারীদের নিয়ে কোথায় নিয়ে যাবে, কি করবে। পরবর্তীকালে যে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে যে জমি এখন যেখানে এইমস তৈরি হয়েছে, সেই জমিটাও আমি ছিলাম, আমাদের নদিয়ার সিএমও তারা ছিলেন, বাকি সবাই মিলে আমাদের সেক্রেটারি সাহেবরা গিয়েছিলেন, সবাই মিলে ওই জায়গাটায় সিলেকশন হয় এবং সেখানে এইমস প্রতিষ্ঠা হচ্ছে। ভালো লাগে, জীবনে যা কিছু করেছি গুরুজনের আশীর্বাদে, মানুষের আশীর্বাদে মানুষের কাজে লাগবে এবং কল্যাণী একটা স্বাস্থ্যনগরী হিসাবে আগামী দিনে প্রতিষ্ঠা পাবে। আমার ভাবতেই ভালো লাগে, চিন্তা করেই ভালো লাগে। জীবনে মানুষের সেবায় সারা জীবন উৎসর্গ করেছি। রাতে বিরাতে যখনই যে মানুষ বিপদে আমার কাছে সাহায্য চেয়েছে, চেষ্টা করেছি। স্যার আপনি তো এত লোককে দেখেছেন বিনামূল্যে, বিনা পয়সাতে, এবং তাদেরকে ওষুধও দিয়েছেন আপনি। তা এমন কোনো আছে যারা আপনাকে এখনো পর্যন্ত স্মরণ করে? প্রচুর মানুষ আছে, যেমন ছোট ছোট গল্পের মতো। আমি তো সবসময় হয় না, একদিন ট্রেনে উঠেছি, কল্যাণী থেকে আসছি, ট্রেনে ভিড় আছে, উঠে দাঁড়িয়ে আছি, দুটো সিট দুপাশে লোকজন বসে আছে। কিছুটা আসার পর কাঁচরাপাড়া পার হয়ে হালিশহরে ঢুকছি, এমন সময় একটা ছেলে বারবার আমার মুখের দিকে তাকে বলে, স্যার আপনি কল্যাণী জওহরলালে সুপার ছিলেন না? আমি বললাম হ্যাঁ, এখনও আছি। তখন বলে, স্যার স্যার এ কী করছেন, আপনি বসুন। আমি বললাম কেন? বলে, স্যার আপনার জন্য আমার 3টে পেশেন্ট বেসেছে, আমার রানাঘাটে বাড়ি, আমি 3টে পেশেন্ট কোথাও রক্ত না পেয়ে আপনার হাতে পায়ে গিয়ে ধরেছি এবং সাথে সাথে আপনি রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। বলেছি খুলে যে একটা ইনজুরি হয়েছে, হেড ইনজুরি হয়েছে, আর একটা পেশেন্ট অপারেশন করে রক্ত পাচ্ছে না, হ্যাঁ অপারেশন থিয়েটারেই রয়েছে, রক্ত না হলে মরে যাবে অপারেশন টেবিলেই, হ্যাঁ এই অবস্থায় আপনি রক্ত দিয়েছেন, এই মানুষগুলো বেঁচেছে শুধু আপনার জন্যে। আমি বললাম আমি কিছু না, আমি সরকারি পরিষেবাটা দিয়ে সাহায্য করেছি। আমি তো এই যে মানুষকে ওষুধ যেটা বলো, সেগুলি সরকারি ওষুধই দিয়েছি বিনা পয়সায়, বা বিভিন্ন ডাক্তারের কাছে ওষুধের স্যাম্পল নিয়ে দিয়েছি। গ্রামে গঞ্জে ক্যাম্প করেছি, প্রচুর মানুষের জন্য ক্যাম্প করে করে গ্রামে গঞ্জে গিয়ে ওষুধ দিয়েছি মানুষকে। এইগুলি প্রত্যেক ডাক্তারেরই উচিত, মানুষের দায়িত্ব এই কাজগুলি করা। স্যার আপনি তো একটা বিপ্লবও নিয়ে এসেছিলেন, যেটা হচ্ছে হাতুড়েদেরকে আপনি একটা ট্রেনিং দিয়েছিলেন। এটা সরকারি প্রকল্পের মধ্যে স্থান পেয়েছে। আমি যে মানে তখন করেছিলেন কিন্তু এখন পেয়েছে। গবেষণা যেটা করেছিলাম তখন আমার গবেষণাই ছিল যে ওই কথা আর কি, যে এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফুল তো সোনা। অর্থাৎ আমাদের গ্রামেগঞ্জে যে কোয়াক ডাক্তার আছে তাদের যদি বিজ্ঞানসম্মত ট্রেনিং দিয়ে একটু ঘষে মেজে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে এই মানুষগুলোই কিন্তু বেসিক্যালি গ্রামে থাকা রাত বিরেতে ঝড় ঝঞ্ঝার রাতে মানুষকে চিকিৎসা দেয়। এটা এমবিবিএস ডাক্তার এখনও প্রত্যেক গ্রামে প্রত্যেক পাড়াতে তৈরি হয়নি। সে ডাক্তারবাবুরা পাশ করে শহরে এসে বাড়িঘর করে, সেখানে তারা চিকিৎসা করে, বড় বড় চেম্বারে বসে, হ্যাঁ 1000, 500, 200 এরকম ভিজিট নেয়। কিন্তু সাধারণ মানুষের জন্য যে পরিষেবা দেওয়ার দরকার সেটা কিন্তু আমরা পাই না। সেই নদিয়া জুড়ে এই যে গ্রামীণ ডাক্তার যারা, তাদের যদি আমরা একটু ট্রেনিং দিয়ে দিই, বিজ্ঞানসম্মত ট্রেনিং দিয়ে দিই, তারা চিকিৎসা ব্যবস্থাটা আরেকটু উন্নতি করতে পারবে। এবং এটা করে ইনক্লুডিং আমাদের পাশের দেশ বাংলাদেশ অনেক উন্নত করেছে স্বাস্থ্য ব্যবস্থায়। বাংলাদেশও আমাদের ভারতবর্ষের চেয়ে উন্নত জায়গায় আছে। তাই বলবো যে এই যে মানব জমিন রইল পতিত আবাদ করলে ফল তো সোনা, এই যে ম্যান পাওয়ার যারা গ্রামেগঞ্জে হাতুড়ে ডাক্তার বলি, যাদের হাতুড়ে নয় ঠিক তারা, সেই ডাক্তারগুলিকে তারা যদি আমরা একটু ট্রেনিং দিয়ে
একটু মডার্ন চিকিৎসা সম্বন্ধে একটু নলেজ দিয়ে চিকিৎসা কাজে লাগাই, তাহলে অনেক বেশি হবে এবং উপকারও হয়েছে। লেপ্রোসি ডাক্তারবাবুদের, সেই গ্রামীণ ডাক্তারদের ডেকে এনে তাদের লেপ্রোসি নিয়ে পড়িয়েছি, তাদের টিবি নিয়ে পড়িয়েছি, ডেঙ্গু বুঝিয়েছি, ডেঙ্গু নিয়ে, প্রত্যেক ওষুধ নিয়ে, ন্যাশনাল প্রোগ্রাম যতগুলি আছে সমস্ত ডিজিজগুলি নিয়ে তাদের টিবি নিয়ে তারাই পেশেন্ট নিয়ে এসছে। তারাই এই পেশেন্টগুলি সন্দেহ হচ্ছে, তারা চেম্বার থেকে পেশেন্ট নিয়েছে, বিনে পয়সায় চিকিৎসা পেয়েছে এবং তারাও নিজেরা যেন ভাবতেই পারেনি যে এই চিকিৎসাগুলি বিনে পয়সা পাওয়া যায়। টিবি চিকিৎসার পিছনে আগে কত লোকের কত টাকা খরচ হতো, কিন্তু এখন তো পুরো বিনে পয়সায় চিকিৎসা, এবং চিকিৎসা ভালো হলে লোকটা আবার উল্টো পয়সা পায়, যে চিকিৎসাই ভালো হয়েছে এবং যে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে সেও পয়সা পায়। তাই বলবো যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মানুষ যদি আসে, অনেক সুযোগ সুবিধা আছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের সমস্ত চিকিৎসা ব্যবস্থাই ফ্রি করে দিয়েছেন, সব ফ্রি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যে সময় ওইগুলো করেছিলেন তখন যেসব রোগগুলো হচ্ছিল সেই রোগটা কিন্তু অনেক দমে গেছিলো, কিন্তু এদের জন্য, এইসব হাতুড়ি ডাক্তারদের জন্য। না সে তো হয়ই, সব সময়ই হয়। যেমন আমাদের আরেকটা ব্যবস্থা ছিল তখন, ডিস্ট্রিক্ট ইলনেস অ্যাসিস্ট্যান্ট ফান্ড, অর্থাৎ একটা মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে, তার পয়সা নেই চিকিৎসা বা ওষুধ কেনার, আমরা ডিস্ট্রিক্ট ইলনেস অ্যাসিস্ট্যান্ট ফান্ড থেকে তাকে 2,000-2,500 টাকা করে দিয়ে তার চিকিৎসা ব্যবস্থা করেছি, হাসপাতালে ভর্তি করেছি, যে ওষুধ নেই সে ওষুধ কিনে দিয়েছি। এরকম অনেক মানুষ উপকার পেয়েছে, হাজার হাজার মানুষ উপকার পেয়েছে। তাহলে তোমাকে আরেকটা ছোট্ট গল্প বলি। একদিন আমি জেএনএমের থেকে, তখন দুটো হাসপাতালে ইনচার্জে, জওহরলাল এবং গান্ধী। তা আমি জেএনএম হাসপাতাল রাউন্ড দিয়ে গান্ধীতে এসেছি। গান্ধীতে ঘন্টা দুয়েক কাজ করে আবার জেএনএমে যখন ফিরে গেছি, তখন আমার অ্যাসিস্ট্যান্ট সুপার, এখন সল্টলেক হাসপাতালে আছে, আলু লেখা, বললো, স্যার আপনার এই ঠান্ডা মাথা আজকে কী করে ভালো থাকে আমি দেখব। আপনি এত ঠান্ডা মেজাজে কথা বলেন, এক ভদ্রমহিলা বসে আছে, অকথ্য গালিগালাজ করছে আপনার অফিস ঘরের সামনে বসে। তা বললাম নিশ্চয়ই কোনো সমস্যা আছে ওনার, চলো যাই দেখি উনি কোনো অসুবিধা করেছে কিনা। তা আমি যেতেই ওনাকে ডাকলাম যে আপনি আসুন ঘরে, আপনার কি অসুবিধা শুনুন। তা ভদ্রমহিলা আমাকে দেখে প্রথম খুব রাগান্বিতভাবে আমার ঘরের মধ্যে ঢুকলো, ফেরোসাস অবস্থায়, এসেই বলছে যে আপনারা কি মানুষ না জন্তু জানোয়ার? এই অবস্থার মধ্যে আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করেছি, তার চিকিৎসা হচ্ছে না। তা সকাল থেকে আমি, আমার একটা মাত্র ছাগল ছিল বাড়িতে, সেই ছাগলটা 1,800 টাকায় বিক্রি করে এসছি, স্বামীর ওষুধপত্র কিনে দিয়েছি। কিন্তু এখন দিদিমণিরা বলছে যে আয়া না থাকলে হাসপাতালে এই স্যালাইন ওষুধপত্র চলবে না, রোগীদের পড়েই রয়েছে। আজকে 3 ঘন্টা অবধি চললো, আমার স্বামী পেট ব্যথায় যন্ত্রণায় কাটতে কোনো চিকিৎসা হচ্ছে না। তা আমি বাধ্য হয়ে নার্সিং সুপারকে ডাকলাম, ডেকে বললাম আমি আধ ঘন্টা সময় দিলাম, আধ ঘন্টা পরে আমি পেশেন্টটা দেখতে যাব, এর মধ্যে যেন রোগীর চিকিৎসা এবং ওষুধপত্র পায়। নার্সিং সুপার বললো, হ্যাঁ হ্যাঁ স্যার, ওনারা আমাদের বললে আমরাই তো চিকিৎসা দেওয়ার কথা, স্যালাইন ওষুধ তো আমরাই চালাবো, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি বলে উনি বেরিয়ে গেলেন। তার আধ ঘন্টা বাদে আমি গিয়ে দেখি রোগী ওষুধপত্র পেয়েছে, তার কষ্ট কমেছে, সব দিক থেকে রোগী অনেক ভালো আছে। এই যে ভালো আছে, হ্যাঁ, তারপরের দিন স্বামী সুস্থ হয়ে গেল, ভদ্রমহিলাকে এলো দেখা করতে, প্রণাম করলো। আমি বললাম শুধু তাই নয়, আপনার তো এবার ডিস্ট্রিক্ট ইলনেস ফান্ড থেকে আপনাকে টাকা দিতে পারবো। পার্থকে ডেকে বললাম, পার্থ ওনাকে টাকা দেওয়া যাবে না? বললো হ্যাঁ, গরিব মানুষ, সার্টিফিকেট তো নিয়ে এসছে, দিন আপনাকে। হ্যাঁ বলে 2,500 টাকা ওই যে চিকিৎসা বাবদ যেটা নিয়েছিল, হ্যাঁ খরচ করেছে, তার জন্য ওনাকে 2,500 টাকা চিকিৎসা বাবদ আমরা দিয়ে দিলাম হাসপাতাল ইলনেস। অর্থাৎ স্বামী সুস্থ হলো, ভালো হলো, সাথে হাসপাতাল ফান্ড থেকে যে সেই টাকা পেলো, ডিস্ট্রিক্ট ইলনেস ফান্ড থেকে 2,500 টাকা নিয়ে ভদ্রমহিলা স্বামীকে নিয়ে ফেরত গেল। হ্যাঁ, এটাই ভাবতে ভালো লাগে যে এইভাবে একটি দুটি মানুষ নয়, রাস্তার ভিখারি থেকে শুরু করে জমিদার, এমএলএ, এমপি, মন্ত্রী সকলের জন্যই করেছি, সকলের জন্য করার সুযোগ হয়েছিল, সেই জন্য আমার মানব জীবন ধন্য। কিন্তু এখন কিছুটা শারীরিক অসুস্থ, সেভাবে দায়িত্ব নিয়ে কাজ, কঠোর পরিশ্রম করতে পারি না। করোনার পর থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছি। আর এই যে জীবনে এই কাজগুলো করেছি, সেই জন্য আমার পরিশ্রমটা কখনো গায়ে লাগেনি, আনন্দ নিয়ে কাজ করছি। তাই তোমাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। আর কিছু? আপনাকেও ভগবান হিসেবে আপনারা মানি, এবং ওখানকার কল্যাণীবাসী বা হচ্ছে নদিয়াবাসী বা 24 পরগনার কিছু অংশ আপনাকে ভগবান হিসেবে মানি এখনও পর্যন্ত। তাদের কিছু কথা শোনাবো আমরা পরে। আমারও প্রার্থনা, আমি সারা জীবন যেন মানুষের জন্য সেবা করতে পারি, ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, যতদিন বাঁচবো সারা জীবন যেন মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের পাশে থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি। আরেকজন ডাক্তারের নাম না করলে আমাদের হয় না, তার কথা শোনাবো। ডাক্তার সিদ্ধার্থ মুখার্জি, কার্ডিওথোরাসিক সার্জন। সিদ্ধার্থদা খুব এক সময় কাজ করছেন, তিনি বিনা পয়সায়
হার্টের চিকিৎসার জন্য ক্যাম্প করে করে ক্যাম্প করে করে সেই গরিব আমরা- মানুষগুলো হাসপাতালে নিয়ে আসতাম, যারা হার্টের দোষ আছে হাসপাতালে নিয়ে চিকিৎসা হতো। এবং উনি বিনা পয়সাও আমার করিয়েছেন। শ্রদ্ধা জানাই সিদ্ধার্থদার সাথে আমি গিয়েছিলাম কল্যাণী গান্ধীতে মাঝখানে পোস্টিং হওয়ার পর দেখা করতে, শুধু এই কারণেই যে গ্রামে গঞ্জে এত বড় মাপের ডাক্তার, অথচ গ্রামে গঞ্জে আরেকজন ডাক্তারের কথা বলবো, ডাক্তার তপনজ্যোতি ব্যানার্জি। তৌজি ব্যানার্জি কল্পনা করতে পারবে না যে যেই মানুষটি নিজে সেই মাইক্রোসার্জারি, গল ব্লাডার মাইক্রোসার্জারি তখন কোনো হাসপাতালে চালু হয়নি, কলকাতাতে শুধু দুটো হাসপাতালে চালু হয়েছে মাইক্রোসার্জারি। উনি নিজের মাইক্রোসার্জারি মেশিন গাড়িতে করে নিয়ে জেএনএমে যেত এবং সেই আমার অনুমোদন নিয়ে, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নিয়ে হাজার হাজার মানুষের মাইক্রোসার্জারি করে গেছে জেএনএম হাসপাতালে। অথচ এরপরে আমি যখন যন্ত্র এনে দিলাম জেএনএমে, মাইক্রোসার্জারি আর সেভাবে হলো না। কেন হচ্ছে না জানি না। অথচ হাসপাতালে যন্ত্র যখন ছিল না তখন ডাক্তার নিজের যন্ত্র নিয়ে হাজার হাজার মানুষের মাইক্রোসার্জারি, এক একদিনে 10টা-15টা করে গল ব্লাডার অপারেশন হয়েছে। সেই জন্য তপনজ্যোতি ব্যানার্জিও যেমন হাত ছিল তেমনি চিকিৎসা করেছেন এবং নিজের সেই যন্ত্রটা, এত দামি যন্ত্র নিজে গাড়ি করে নিয়ে গিয়ে মানুষের এই চিকিৎসা পরিষেবা করেছেন। ভালো লাগে মানুষের জন্য কিছু করতে পারার একটা বুকের মধ্যে একটা অনুভূতি আসে যে না সত্যি আমার জীবনে- আরেকজন ডাক্তারের কথা না বললেও আমাদের চলবে না, ডাক্তার এস পান্ডে ইএনটি, তিনি প্রচুর ওষুধ দিয়েছেন গরিব মানুষের জন্য এবং যেও এটা গিয়ে করেছেন। পান্ডেদার দেখেছেন। সাথে তো আমরাই ক্যাম্পে যেতাম, হ্যাঁ। বেশিরভাগ ক্যাম্পে ইএনটি হিসাবে ডক্টর পান্ডেকেই নিয়ে যেতাম। পান্ডেদা প্রচুর কাজ করেছে, এখন কোথায় আছে অনেকদিন যোগাযোগ হয় না, জানি না, কিন্তু শ্রদ্ধা রইল আমার। উনি কল্যাণীতে আছেন এখন। আচ্ছা, আজকের মতো আমরা শেষ করছি। আমাদের সেই কল্যাণীর ভগবানকে আমরা চাই তিনি আবার ফিরে চলুন আমি কল্যাণীতে। ভগবান নই, আমি একদম সাধারণ মানুষ, সাধারণ মানুষের ঘরের মানুষ। এই ঘরের মানুষ বলেই যেহেতু আজকে আমার বাবা, দাদা, কাকা, জেঠা অসুস্থ হলে যে অনুভূতিটা হয় আমার মধ্যে সেটাই হয়। আজকে আমার পরিবারের একজন সদস্য অসুস্থ হলে যেমন হয়, একটা পাড়ার লোক অসুস্থ হলে সেরকম হয়, সেরকম প্রতিবেশী হলে হয়, সেরকম বাংলার কোনো মানুষ, গরিব দুস্থ ঘরের মানুষ অসুস্থ হলে সেই অনুভূতিটা হয়। তাই তাদের জন্য করতে পারাটা আমার জীবন ধন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে, নমস্কার।